নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন বিদ্যুৎ সাহার লেখা নিশি কথা। শুরু হচ্ছে আজকের গল্প নিশি কথা। অনেকদিন আগেকার ঘটনা, তা প্রায় ৪৫ বছর হলো। আমাদের পরিবার তখনও এত বড় হয়নি, কিন্তু কাকাদের পরিবার ছিল বেশ বড় এবং অবস্থাপন্ন। কাকা মানে আমার বাবার মামাতো ভাই। আমার ঠাকুমার বাড়ি ছিল আমাদের বাড়ির পাশে। ঠাকুমার বাবা মেয়েকে খুব ভালোবাসতেন, তাই কাছেই অর্থাৎ একেবারে বাড়ির পাশে মেয়ে বিয়ে দিয়েছিলেন, যাতে মেয়ে চোখের আড়াল না হয়। এসব অবশ্য আমার পরে শোনা। যাই হোক, পাশাপাশি এই দুই বাড়ির মানুষজন একেবারে যৌথ পরিবারের মতো বাস করত। তার মধ্যে আমিও ছিলাম এক ক্ষুদে সভ্য। কাকাদের বাড়িতে তখন দুটো ছই গাড়ি ছিল। গরুর গাড়ির ওপর নৌকোর ছইয়ের মতো ছাউনি করা থাকতো বলে এগুলোকে বলা হতো ছই গাড়ি। এই ছাউনিটা ইচ্ছে মতো খুলে ফেলা ও লাগানো যেত। দূরের গঞ্জ থেকে মালপত্র আনার সময় বা মাঠের ফসল ঘরে আনার সময় এই ছাউনি খুলে বিরাট একটা চালার নিচে রাখা হতো। আবার বাড়ির মেয়েরা ও আমরা যখন কুটুম বাড়ি যেতাম, বিশেষ করে পিসির বাড়ি মণ্ডলিকায়, তখন ওই ছই গাড়ি করেই যেতাম। সরাসরি রেলপথ না থাকায় মাঝে পথে ওঠানামা, গাড়ি বদলের ঝক্কি ঝামেলা এড়াতেই গ্রাম দেশে এই ছই গাড়ি রেওয়াজ ছিল। আমাদের ক্ষেত্রেও তাই। হাওড়া দিয়ে ঘুরে মাঠের লাইন হয়ে সীতাপুর হাট স্টেশনে নেমে প্রায় ৩ মাইল হাঁটতে হতো। মহিলাদের পক্ষে ছোট ছোট ছেলে মেয়েদের সামনে নিয়ে দূরের পথ পাড়ি দেওয়াও বেশ কঠিন ছিল। তাই বোধ হয় কর্তারা বাড়ির গাড়ি ও গাড়োয়ান দিয়ে আমাদেরকে কুটুম বাড়ি পাঠিয়ে দিতেন। সঙ্গে মা কাকিমারা এবং অন্যান্য আত্মীয় স্বজনরাও থাকতো, অধিকাংশই কিন্তু মহিলা। আমরা বেশ আনন্দে কলকল করতে করতে, কখনো গাড়ির ওপরে পাতা খড় ও শতরঞ্জি বিছানো শয্যায় শুয়ে আকাশে তারা গুনতে গুনতে, পরস্পরের সঙ্গে ঝগড়া ও ভাব করতে করতে, পুরনো মাথা ভাঙা ভোলার গির্জার পাশ দিয়ে, কত পুকুরের গা বেয়ে, বাঁশের তলায় আলো আঁধারে জাফরি কাটা রাস্তা দিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে গাড়ির চাকা চলতে চলতে একসময় পৌঁছে যেতাম। দিনের বেলা গাড়ি থেকে নেমে কখনো কখনো গাড়ির আগেও চলতাম। গাড়ি ছাড়তো ভোরবেলা, কখনো কখনো মাঝরাত। এতে সকলে কষ্ট কম হতো, রোদ ও গরম কম লাগতো। পথে খাবার জন্য কিছু কিছু খাবার নেওয়া হতো, আর পিসিকে দেবার জন্য চাষের চাল আলুর গাড়িতে বোঝাই করা হতো। সেদিন সকালে পিসিদের বাড়ির মুনিশ এসে হাজির। পিসির শ্বশুরের চিঠি নিয়ে এসেছে। ছোটদাদু চোখে সোনার ফ্রেমের চশমা লাগিয়ে চিঠিটা মনে মনে পড়লেন। তারপর আস্তে আস্তে চশমাটা খুলে ভাঁজ করে খাপে রাখতে রাখতে হেসে ঠাকুমাকে বললেন, ছোট বউ, তার লক্ষ্মীর ছেলের মুখে ভাত। হঠাৎ ভালো দিন পেয়ে ওদের পুরুত মশাই কালি করার নির্দেশ দিয়েছেন। সময় বড় কম, ওরা জোগাড় যন্ত্রে ব্যস্ত আছে, আসতে পারেনি। বেআই মশাই ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন আর সকলকে যেতে বলেছেন। আমাদের বাড়িতে মুন্ডলিকা যাবার জন্য সাজ রব পড়ে গেল। কোনো জায়গায় যাবার নাম হলেই বাড়ির প্রত্যেকের মনে আনন্দের বাণ ডেকে যেত, কিন্তু বুকের মধ্যে একটা ধূপপুকুনি ঘড়ি পেন্ডুলামের মতো অনবরত টিকটিক করতো। আমাকে যেতে দেবে তো, আমাকে যেতে দেবে তো। এমন কতবার হয়েছে যে অনেককে কেঁদে কেটে, এমনকি একবেলা না খেয়ে যাবার সম্মতি আদায় করতে হয়েছে। বড়রা কান্ডাকাটি করতে পারতো না বটে, কিন্তু তাদের না যেতে পাওয়ার নীরব দুঃখ আমি বেশ অনুভব করতে পারতাম। তখনকার দিনে আত্মীয় কুটুম্বের বাড়িতে সামাজিক নিমন্ত্রণ ছাড়া মেয়েরা ও ছোটরা যাবার কথা ভাবতেই পারতো না। সংসারে একঘেয়ে কাজকর্ম থেকে মুক্তি পাবার এই সুযোগ বছরে বড় একটা আসেও না, কিন্তু সেই সুযোগ এলে কেউ ছাড়তো না। সুযোগ এলো, অথচ যারা বাড়ির বাইরে পা দিয়ে ছই গাড়িতে হই হই করে উঠে বসতে পারলো না, তাদের গলা পর্যন্ত ফেনিয়ে ওঠা কান্নার পাষাণ ভার নেমে আসতো। এক সময় যখন গাড়িগুলো চলতে আরম্ভ করতো, গাড়োয়ানের তর্জন গর্জন ও গাড়ির চাকার আওয়াজের মধ্যে থেকেও দরজায় দাঁড়িয়ে থাকা মেজো কাকিমা, ছোট পিসি বা হাবুলের দীর্ঘ নিঃশ্বাস শুনতে পেতাম। যাই হোক, এবারে কিন্তু আমার ভাগ্য প্রসন্ন ছিল। সেদিন বিকেলে ছোটদাদু রকে বসে কুলেখাড়ার রস সেবন করতে করতে ছোট কাকুমাকে ডাক দিলেন, কই গো, শোনো, কে কে যাবে একটা লিস্টই করছি, আর সময় নেই। আজ রাতে গাড়ি ছাড়বে, সন্তোষ আর ঘেঁটু গাড়ি নিয়ে যাবে, ওদের সঙ্গে থাকবে রইল আমাদের গরু দেখাশোনা করতো। আমরা ছোট ছেলে মেয়ের দল ছোট ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম,
ঠাকুমা, ওর নাম রইল হলো কি করে? ও ঠাকুমা, রইল কি আর কারো নাম হয়? ঠাকুমা হেসে বলেছিলেন, কেন হবে না রে? ও যে রয়ে গেল, সেই জন্যই তোর রইল। আমরা ভ্যাবাচাকা খেয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করছি, বুঝিনি কিছুই। ঠাকুমা আবার বললেন, বুঝলিনি তো কিছু? শোন, রইলর মায়ের ছেলে মেয়ে বাঁচত না। 3-4টে ছেলে মেয়ে মারা যাবার পর রইল বেঁচে গেল, মানে রয়ে গেল, সেই জন্যই ওর নাম রেখেছে রইল। শুনে আমাদের সে কি হাসি। ছোট ঠাকুমাই এতক্ষণ কবিরাজের নির্দেশ মতো কুলেখাড়া রস তৈরি করছিল। দাদুর ডাকে আঁচলে হাত মুছতে মুছতে রকের একপাশে এসে বসলেন, মাথার কাপড় কপালের কাছে আরো একটু টেনে নামালেন। তারপর অতি মৃদু স্বরে বললেন, কে কে যাবে? ছোট দাদু একটু ভূমিকা করে নিলেন। দেখো, লক্ষ্মী ছেলের অন্নপ্রাশন বেহাই মশাই নিজে আসতে পারেননি, তার জন্য দুঃখ করে ক্ষমা চেয়েছেন, সুতরাং ওনারা যেন মনে না করেন আমরা রাগ করেছি। এতক্ষণে বাড়ির সকলে দাদুর পিছনের জানলায় ভিড় করে আছে নিঃশব্দে, ভাগ্যবানদের নামগুলো শোনার জন্য। ঠাকুমা মনে করিয়ে দিলেন, কে কে যাবে বলেছিলে যেন? ছোটদের মধ্যে যাবে বিদু, হবয়, সত্যি আর মীরা। বড়দের মধ্যে তুমি ও বাড়ির বড় বৌমা, আমাদের সেজো ও ছোট বৌমা যাক। দোকানে খবর পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে কাল সকালে তারাপদ যাবে ট্রেনে। নামগুলো শুনে আমাদের খুব আনন্দ হলো, শুধু মনটা খুঁতখুত করতে লাগলো মেজো কাকিমার জন্য। মেজো কাকিমা না থাকলে আমরা আনন্দ পাই না। উনি কত কবিতা বলেন, কত গান, কত গল্প করেন। সেজো কাকিমা ছোট কাকিমা ও তাদের মেজদিকে পছন্দ করেন। ছোট ঠাকুমা আমাদের মনের কথা বুঝতে পেরে দাদুকে বললেন, তোমার শরীর ভালো নয়, কবিরাজি ওষুধ তৈরি ঝামেলা আছে, আমার আর যে কাজ নাই, বরং মেজ বৌমাই যাক। আমি তো এই কিছুদিন আগে ঘুরে এসেছি। ছোট দাদুও মনে মনে বোধহয় এটাই চাইছিলেন। বললেন, ঠিক আছে, মেজ বৌমাই যাক। শোনো, তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে কাপড় জামা গুছিয়ে নিতে বলো। গাড়ি রাত 10টা নাগাদ ছাড়তে বলেছি, সকালেই পৌঁছে যাবে। আমি ওদিককার সব জিনিসপত্র গোছগাছ করে রাখছি। দাদু উঠে যাবার সঙ্গে সঙ্গে আমরা ছুটতে এসে ঠাকুমাকে জড়িয়ে ধরলাম। সারা বাড়িতে বেশ একটা আনন্দের স্রোত বয়ে গেল। সময়টা হালকা তুলো হয়ে উঠতে উঠতে রাত 10টার কাছাকাছি এসে গেল। অন্যদিন আমরা এতক্ষণ ঘুমিয়ে কাটাই, কিন্তু আজ চোখের পাতার সৈনিকরা যেন ঢাল তরাল নিয়ে পাহারা দিচ্ছে। সাধ্য কি ঘুম সেদিকে ঘেঁষে। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। মেজো কাকিমা আমায় সাজিয়ে দিয়েছে। বাড়িতে মাঝে মাঝে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস শুনতে পায়। আমার নাকি মা নেই, কিন্তু আমার এই কথা মনেই হয় না। আমার দরকারের সব কিছু মেজো কাকিমার কাছ থেকে পেয়ে যায়। তবু মাঝে মাঝে মায়ের টুকরো টুকরো কিছু ছবি হঠাৎ হঠাৎ যেন দেখতে পাই। সেজো কাকিমা সতীর চুলের বিনুনির গোড়ায় লাল ফিরে দিয়ে একটা ফুল তৈরি করে দিল। তারপর দু হাতের চেটোয় মাঝে বিনুনিটাকে রেখে তার উপর চাপ দিতে দিতে একেবারে বিনুনির ডগে হাতটা নামিয়ে নিয়ে আসে। মা বাঁ হাতে আমার চিবুক চেপে ডান হাতে চিরুনি ধরত। মায়ের বড় বড় চোখের তারায় আমার মুখ দেখতে পেতাম। সবশেষে সকলকে লুকিয়ে মা আমার করে আঙুল একটু কামড়ে দিত আর কপালে চুমু খেত। কেমন যেন আনমনা হয়ে পড়েছিলাম। সতী আমার হাতে ঝাঁকুনি দিল। কই রে, চল, সদরে গাড়ি এসে গেছে। মা জ্যাঠাইমা সকলে দাঁড়িয়ে আছে যে, তাই যেতে হবে। সদরে এসে দেখি মালপত্র সব গাড়িতে তোলা হয়ে গেছে। আমরা গাড়িতে একে একে উঠে বসলাম, আমি, সতী, মেজো কাকিমা ও ছোট কাকিমা। খড় বিছিয়ে তার উপর শতরঞ্জি পাতায় বেশ নরম লাগছে। পিছনে গাড়িতে উঠলো অবৈ কাকা, মীরা, বড় কাকিমা ও সেজো কাকিমা। পিসির বাড়ির লোকটা বসলো ওই গাড়ির ছইয়ের বাইরে পিছন দিকে। আমাদের গাড়ি চালাবে সন্তোষ কাকা। ছোট দাদু গাড়ি জুড়তে বললেন। সন্তোষ কাকা গাড়ির মোড়টা তুলে বলদ দুটোর কাঁধে জোয়াল চাপিয়ে দিল। সদর দরজায় ছোট কাকা ঠাকুমা ও বাড়ির অন্য সকলে ভিড় করে আছেন। সন্তোষ কাকা বাঁ দিকের বলদের গায়ে ঠেলা দিয়ে লাফিয়ে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে গাড়ি চলতে লাগলো। পিছনে গাড়িতে ঘেটু কাকা ও ততক্ষণে উঠে পড়েছে। দুটো গাড়ি ধীরে ধীরে চলছে। গাড়ির পাশে পাশে চলছিল। ঠাকুমা চেঁচিয়ে বললেন, রইল, ওদেরকে সব ভালো করে নিয়ে যাস বাবা। রইল পিছন ফিরে উত্তর দিল, আপনি ভাববেন না মা। তা
তারপর আমাদের গাড়ির পিছনের বাঁশ ধরে উঠে ছইয়ের পিছনে বসলো। একটা পা ঘুরতেই আমাদের বাড়িটা আর দেখা গেল না।